তৃণমূলের ভবিষ্যৎ এত অন্ধকার হলো কেন? কি কারণে তৃণমূলের পতন ঘটল? আর কেনই বা তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার? তার বড় 5টি কারণ আমি বিশ্লেষণ করব। আমি কোনো পার্টির সমর্থনে কথা বলছি না, কোনো রাজনৈতিক দলের সমর্থনে কথা বলছি না। আমি একজন নিরপেক্ষ বিচারক হিসেবে আমার চোখে যেগুলো ধরা পড়েছে এরকম বড় 5টি কারণ আপনার সঙ্গে আলোচনা করব। যদি আপনার মনে হয় যে এই পয়েন্টগুলি খুবই দরকার বা ভারত বা পশ্চিমবঙ্গ এর রাজনীতি বিষয়ে আপনার ইন্টারেস্ট রয়েছে, আশা করি আপনি এই পয়েন্টগুলি মন দিয়ে বিশ্লেষণ করবেন এবং দেখবেন। চলুন। নমস্কার বন্ধুরা, 2026 সালের বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক বিশাল রদবদল ঘটে গেছে, এটা আমরা প্রত্যেকেই জানি। তৃণমূল কংগ্রেসের বাঘা বাঘা নেতারা আজকে পদত্যাগ করছেন। এমএলএ এমপি যারা ছিল তারা লাইন লাগিয়ে দিয়েছেন শুধুমাত্র বিজেপিতে একটু মাথা গোজার জন্য, কোনো আবেগ দিয়ে নয়। আমি আপনার সামনে আলোচনা করব নিখাদ ভূ রাজনৈতিক সমীকরণ। আমি আপনার সামনে প্রমাণ করব যে তৃণমূল কংগ্রেস ভারতের অন্যান্য আঞ্চলিক দলের মতোই কেন ইতিহাসে বিলীন হতে চলেছে। আগামী দিনে কি আদেও ঘুরে দাঁড়াতে পারবে, নাকি অতল জলে তলিয়ে যাবে এই তৃণমূল কংগ্রেস? তার সম্পূর্ণ প্রভাব ভারতের অর্থনীতিতে বা রাজনীতিতে কিভাবে পড়বে জানতে হলে এই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতেই হবে। চলুন শুরু করা যাক। নমস্কার, আমি রাজকুমার আর আপনি দেখছেন জিওটিক্যাল, যেখানে আমরা ভারতের এবং বিশ্বের জিওপলিটিক্স নিয়ে খুব সহজভাবে আপনার সামনে তুলে ধরি। বন্ধুরা, এই ধরনের গভীর রিসার্চ আর ইনফরমেটিভ কন্টেন্ট পেতে হলে আপনাকে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে। চলুন আমরা ভিডিওর ভেতরে চলে যাই। দেখুন বন্ধু, আজকের আলোচনার বিষয়টিকে আমরা 5টি চ্যাপ্টারে ভাগ করেছি, যা ভারতের আভ্যন্তরীণ রাজনীতির একটা বড় ছবি আপনার সামনে তুলে ধরবে। তাহলে প্রথম চ্যাপ্টারে চলে যাই। দেখুন, অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপির আগ্রাসী রাজনৈতিক বিস্তার। গত 1 দশকে বিজেপি শুধু একটি রাজনৈতিক দল হিসেবে নয়, বরং ভারতের সবচেয়ে অ্যাগ্রেসিভ পলিটিক্যাল অ্যাকশন মেশিনারি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে। আপনারা যদি ভারতের ম্যাপের দিকে একটু তাকিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন আসাম, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ থেকে শুরু করে কর্ণাটক সহ সমস্ত জায়গাতেই কিভাবে সরকার পরিবর্তন হয়েছে। বিশেষজ্ঞরা এই মডেলটিকে লিডার অ্যাকুইজিশন অ্যান্ড অর্গানাইজেশন এক্সপেনশন মডেল বলে মনে করেছেন, যারা মনে করেন অন্য দলের নেতা নাও আর নিজের সংগঠন বাড়াও। তৃণমূলের ক্ষেত্রে ঠিক এটাই হচ্ছে। তবে দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচতে বিজেপি একটু সময় নিয়ে ছক কষছে। লোকসভায় তৃণমূলের 29 জন এমপির মধ্যে অন্তত 20 জনকে এবং রাজ্যসভায় 13 জনের মধ্যে কমপক্ষে 9 জনকে একসঙ্গে ভাঙানোর একটা নিখুঁত প্ল্যান চলছে। হ্যাঁ বন্ধু, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য সাম্প্রতিক মন্তব্যে তো সেই ইঙ্গিতই দিয়েছেন। এটা ভারতের জন্য প্রভাব কি? দেখুন, এর অর্থ কি এটা আগে আমাদের বুঝতে হবে। এর অর্থ হলো কেন্দ্রে আরও বেশি শক্তিশালী একক দলীয় শাসন প্রতিষ্ঠা করা, যা ভারতের জিওপলিটিক্যাল ডিসিশন মেকিংয়ে আরও বেশি দ্রুত প্রস্তুতি নিতে সাহায্য করবে বা ভালোভাবে ডিসিশন মেকিং প্রসেস চালাতে পারবে। কিন্তু আঞ্চলিক দলগুলো কি প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে? বন্ধুরা, এই শক্তিশালী কেন্দ্র কি ভারতের জন্য ভালো? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। চলুন আমরা দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাই। দ্বিতীয় চ্যাপ্টারে আমি আলোচনা করব তৃণমূলের মতোই মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা তাদের সবচেয়ে বড় শক্তি বা দুর্বলতা। দলের ভেতরে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর সাধারণ মানুষ বা দলের নেতাদের ওপর কোনো ভরসা নেই, এটা তো আমরা প্রথম থেকে জেনে এসেছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স এখন 71 বছর। তিনি হয়তো আর 5-6 বছর অ্যাক্টিভ রাজনীতি করতে পারবেন। সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সবচেয়ে বড় সমস্যা হলো ফান্ডিং। একটা দলকে নতুন করে দাঁড় করাতে গেলে যে বিপুল টাকার প্রয়োজন, সেটা তৃণমূলের কাছে নেই। দুর্নীতি করে যদিও কিছু টাকা আত্মসাৎ করেছিল বিভিন্ন ধরনের কর্মী বা নেতারা, কিছু টাকা সিবিআই আর ইডি তাদেরকে নিয়ে গেছে, তাদের দপ্তরে নিয়ে গেছে। আর যে সমস্ত টাকা এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি, সেই সমস্ত টাকা অর্থাৎ দুর্নীতির টাকা, যেমন গরু পাচার, কয়লা পাচার, এই সমস্ত জায়গার টাকা আত্মসাৎ করে ফেলেছে এবং তারাও ভয়ে ভয়ে রয়েছে। অপরদিকে যে ফান্ড আসতো, ক্ষমতার সুবাদে কিন্তু সেই ফান্ড আসাও বন্ধ হয়ে গেছে। কেন না, কেন্দ্রের কড়া নজরদারি, ইডি থেকে সিবিআই, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। বিদেশের ফান্ড আসাও এক প্রকার অসম্ভব হয়ে গেছে। এই বিষয়টা আমি আর ব্যাখ্যা করলাম না। ফান্ডিং ছাড়া ভারতের মতো একটা বিশাল দেশে একটা রাজনৈতিক দল চালানো কার্যত অসম্ভব। সেখানে দাঁড়িয়ে কি করে তার তৃণমূল তাদের দলকে আগে এগিয়ে নিয়ে যাবে? তৃতীয়ত, আমি তৃতীয় কারণটির বিষয়ে আসি। এটা কিন্তু অত্যন্ত গভীর। কিরকম? একটা দল একটা দল টিকে থাকে তার আদর্শের উপর। বিজেপির পেছনে রয়েছে আরএসএস এর মতো মজবুত একটা ক্যাডার বেস, যারা রাষ্ট্রবাদ, দেশপ্রেম, ভারতকে বিশ্বগুরু বানানোর এবং অখণ্ড ভারতের আদর্শে বিশ্বাসী। এই সমস্ত আদর্শ কিন্তু বিজেপির ব্যাকে বা বোনকে শক্ত করছে। অন্যদিকে তৃণমূলের কোনো নির্দিষ্ট রাজনৈতিক আদর্শই নেই। দলের নেতারাই স্বীকার করেন যে তারা একমাত্র আদর্শ মেনে চলেন গরু চুরি, দুর্নীতি, কয়লা চুরি। অভিষেক ব্যানার্জি দলটাকে একটা কর্পোরেট কোম্পানিতে পরিণত করেছিল, যেখানে টাকার বিনিময়ে পদ বিক্রি হতো। ফলে মাটির নেতৃত্বদের সাথে দলের কানেকশন প্রায় কেটে গিয়েছিল। তৃণমূলের এই পতন বা তৃণমূলের এই পরিবর্তন, এটা কিন্তু প্রথম অবস্থাতে ছিল না যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন। ধীরে ধীরে যখন দলটি কর্পোরেট হয়ে যায়, তখনই কিন্তু এই বুজরুকি বলুন বা এই দুর্নীতি বলুন, এগুলো কিন্তু সৃষ্টি হয়েছিল। আর সেই কারণেই আজকে বড় মূল্য চোকাতে হচ্ছে এই তৃণমূল কংগ্রেসকে। এই যে পতন, এই তৃণমূলের যেই পতন, এটা কিন্তু ভারতের অন্যান্য আঞ্চলিক দলগুলোর জন্য একটা বড় সতর্কতা। আপনি যদি তাকিয়ে দেখেন জয়ললিতার দিকে, টেকেনি। আপনি যদি তাকিয়ে দেখেন আদার্স কোনো দল, এমনকি লালু প্রসাদ যাদবও কিন্তু আঞ্চলিক শক্তি এত ক্ষমতাশালী হওয়া সত্ত্বেও কিন্তু টিকতে পারেনি। আজকে তৃণমূলের দুর্গ, এই এত বড় শক্তিশালী দুর্গ কিন্তু ভেঙে গেল। এই শক্তিশালী আইডিওলজি এবং ব্যাকগ্রাউন্ড এবং গ্রাউন্ড লেভেলের কানেকশন ছাড়া রাজনীতিতে টিকে থাকা যায় না, এটা আরেকবার প্রমাণিত হলো। আপনাদের কি মনে হয়, আদর্শহীন রাজনীতিতে বেশি দিন টিকে থাকা সম্ভব? যদি হ্যাঁ হয়, তাহলে কমেন্ট বক্সে আপনার সুনিশ্চিত মতামত আমি আশা করব। চিৎকার নয়, যুক্তি দিয়ে বলুন। চলুন আমরা পরের কারণে চলে যাই। দেখুন, চতুর্থ কারণ হলো তৃণমূল তাদের প্রধান দুই ভোট ব্যাংক হারিয়ে ফেলেছে। একদিকে বিজেপির হিন্দুবাদী মেরুকরণের ফলে আগামী দিনে বেশিরভাগ হিন্দু ভোট আরএসএস এবং বিজেপির পক্ষে থাকবে, এটা বলার অপেক্ষাই রাখে না। যত দিন যাবে এর পরিমাণ বাড়বে। অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস বলে যে মুসলিম ভোট ব্যাংক সবসময় ক্ষমতার সঙ্গে থাকতে চায়। খুব ভালো করে শুনবেন কিন্তু কথাটা। কংগ্রেসের পর বামফ্রন্ট এবং অবশেষে তৃণমূলের পাশে তারা ছিল, কিন্তু এখন তৃণমূলের ক্ষমতায় ফেরার সম্ভাবনা প্রায় ক্ষীণ হয়ে গেছে।
তাই এই মুহূর্তে মুসলিম ভোট ব্যাংক তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে এবং বেঁচে থাকার জন্য বিজেপির সঙ্গেই কোনো না কোনোভাবে শরিক দলের সাথে মিলে চলতে শুরু করবে। এটাই হলো ভবিষ্যৎ বার্তা। তাহলে তৃণমূলের অস্তিত্ব অবশ্যই একটা বড়সড় প্রশ্ন চিহ্নের মুখে এনে দাঁড় করিয়েছে। চলুন পঞ্চম কারণটি আমরা জেনে নিই। পঞ্চম এবং সর্বশেষ কারণ হলো ইডি এবং সিবিআই এর ভয়। ইডিআই আর সিবিআই এর জুজু প্রত্যেককেই ভয় লাগে, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা অভিষেক বন্দ্যোপাধ্যায়। গলায় বিজেপি যেন একটা বড়শি আটকে ধরেছে। এত বেশি দুর্নীতির প্রমাণ কেন্দ্র সরকারের কাছে রয়েছে যে একটু নড়াচড়া বা ট্যাপু করলেই তৃণমূল এর ওপর তদন্তের খাড়া খপ করে নেমে আসবে। ঠিক যেমন লালু প্রসাদের উপর নেমে এসেছিল, ঠিক যেমন অরবিন্দ কেজরিওয়ালের দিকে নেমে এসেছিল, ঠিক যেমন জয়ললিতার দিকে নেমে এসেছিল। জনপ্রিয় জনদরদি নেতা নেত্রী হওয়া সত্ত্বেও তাদেরকে জেলের ঘানি টানতে হয়েছে। অভিষেক ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস নেতাদের পরিণতি কি হতে পারে তা আমরা সহজেই বুঝতে পারছি, এবং ওই সমস্ত নেতা নেত্রীগণ তাদের ভবিষ্যৎ কি হবে এই ভয়ে প্রবল একদম লেপের তলায় মুখ ঢুকিয়ে বসে আছে, মাথা তুলে দাঁড়াতে পারছেন না। আর এটাই হলো তৃণমূলের শেষ পরিণতি, যে তৃণমূল দলটা থাকবে না। যদিও থাকে টিম টিম করে জ্বলবে, ঠিক যেমন বামফ্রন্ট জ্বলছে। তবে বামফ্রন্টের ক্ষমতা কিন্তু ধীরে ধীরে বাড়বে। সেটা যাব অন্য একদিন, অন্য এক বিশ্লেষণে। এখন আমরা জিওপলিটিক্যাল এবং আভ্যন্তরীণ রাজনীতির সমীকরণ মেলালে একটা স্পষ্ট যে ধারণা আসে সেটা আপনার সামনে তুলে ধরছি, শুনুন। তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কার্যত অন্ধকার, কোট আনকোট, এটা কিন্তু সত্যি কথা। রাজ্য জুড়ে তাদের সাংগঠনিক দুর্বলতা, দুর্নীতি, বিজেপির আগ্রাসী বিস্তারের কাছে কোণঠাসা, সব কিছুতে তারা ধীরে ধীরে তলানিতে একসময় বিলীন হয়ে যাবে। ভারতের রাজনীতিতে আঞ্চলিক দলগুলো এই ভারতবর্ষকে এক শক্তিশালী কেন্দ্রের দিকে নিয়ে যাচ্ছে। ভারতবর্ষকে একটা এক নায়কতন্ত্র বা একপন্থী দলের দিকে নিয়ে যাচ্ছে। এই ইনডেপথ বিশ্লেষণ আজকে আপনার সামনে আমি করলাম। আমি আলোচনা করলাম 5টি কারণে এই তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে পশ্চিমবঙ্গের মাটি থেকে তলিয়ে যেতে পারে। আপনার ভালো হোক বা খারাপ, আপনার এর বিরুদ্ধে মতামত রয়েছে বা পক্ষে মতামত, আপনি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। সেই নিয়ে দরকার হলে কমেন্টের আমরা একটা ভিডিও বানিয়ে দেব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি একটি লাইক করবেন। মনে রাখবেন, আমরা যে দলই আসুক না কেন, যে ক্ষমতায় আসুক না কেন, আমরা ভারতকে ভালোবাসি, আমরা সত্যকে ভালোবাসি, আমরা সত্যের পথে থাকব। এই বলেই আমি আজ বিদায় নিচ্ছি। আপনাদের বন্ধু রাজকুমার। জয় হিন্দ, জয় ভারত।